আইপিএস অফিসার অংশিকা ভার্মা একদিন সকালে তার মা সরিতা দেবীর সাথে বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে অংশিকা চোখ পড়ল রাস্তার ধারে বসে থাকা তার তালাকপ্রাপ্ত বাবা অশোকের দিকে, যিনি জুতো সেলাইয়ের কাজ করছিলেন। বাবাকে দেখে অংশিকা মাকে বললেন, মা দেখো, ইনি আমার বাবা, তাই না? সরিতা দেবী ভয় পেয়ে বললেন, না রে বাবা, কেমন করে তোর বাবা হবে? তোর বাবা তো একজন ভালো মানুষ ছিলেন, আর ইনি তো একজন মুচি। দেখ কেমন জুতো সেলাই করছেন, ইনি তোর বাবা হতেই পারেন না। অংশিকা দৃঢ় কণ্ঠে বললেন, না মা, তুমি আমাকে যে ছবি দেখিয়েছিলে এ তো হুবহু সেই মুখ। আমি জানি তুমি মিথ্যে বলছো, ইনি আমার বাবা। মা, চলো বাবাকে আমাদের বাড়িতে নিয়ে যাই, দেখো কি দুরবস্থা ওনার। এদিকে জুতো পালিশ করতে করতে অশোকের চোখ পড়ল সরিতা আর অংশিকার দিকে। তাদের চিনতে পেরেই সে লজ্জায় মাথা নিচু করে ফেলল। অংশিকা সবকিছু দেখছিলেন এবং নিশ্চিত হলেন যে ইনিই তার বাবা, কিন্তু সরিতা তাকে জোর করে সেখান থেকে টেনে নিয়ে যেতে লাগলেন। সরিতা বলতে লাগলেন, এ তোর বাবা নয়, তোর ভুল হচ্ছে, চল বাড়ি চল। কিন্তু অংশিকা মায়ের হাত ছাড়িয়ে বললেন, না মা, বাবাকে বাড়িতে নিয়ে চলো, দেখো তার কি খারাপ অবস্থা, সব ঠিক হয়ে যাবে। মা, তোমরা দুজনে তালাকপ্রাপ্ত হলেও উনি আমার বাবা। তোমরা দুজনে একে অপরের শত্রু হতে পারো, কিন্তু আমি তো তার মেয়ে, আমি বাবাকে বাড়িতে নিয়ে যাবই। কিন্তু সরিতা রাজি হলেন না। তিনি রেগে চিৎকার করে বললেন, দেখ, যদি তুই ওদের বাড়িতে নিয়ে যাস তাহলে আমি তোর সাথে থাকবো না। যদি তুই তোর বাবাকে চাস তাহলে আমাকে ভুলে যা, এত জেদি হবি না, ইনি তোর বাবা নন। সরিতা জোর করে অংশিকাকে টেনে বাড়িতে নিয়ে গেলেন। অংশিকা অসহায়ভাবে মায়ের সাথে চলে গেলেন, কিছুই করতে পারলেন না। এদিকে অশোক সবকিছু দেখছিলেন। তার মনে এই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, আমার মেয়ে কত বড় হয়ে গেছে, যদি সে আমার কাছে থাকতো তাহলে হয়তো আমার এমন অবস্থা হতো না। আচ্ছা, কোথাও না কোথাও দোষ তো আমারই, এই কারণেই তো আমি আজ এই দুরবস্থায় আছি। এই ভেবে সে আবার তার কাজে ফিরে গেলেন। বাড়ি ফিরে অংশিকা তার মাকে জিজ্ঞেস করলেন, মা, তুমি মিথ্যে বলছো কেন? উনিই আমার বাবা, তুমি কেন তাকে বাড়িতে আনতে চাও না? আমি আমার বাবার সাথে দেখা করতে চাই। তোমাদের দুজনের মধ্যে হয়তো ঝগড়া হয়েছে, তোমাদের সম্পর্ক হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু আমার সম্পর্ক শেষ হয়নি। আমি এখনো তার মেয়ে, আমি আমার বাবার সাথে দেখা করতে চাই। দয়া করে মা, আমাকে আমার বাবার সাথে দেখা করতে দাও। অংশিকা আরও বললেন, মা, বলো তো তোমাদের দুজনের মধ্যে কি হয়েছিল? তোমাদের বিবাহ বিচ্ছেদের কারণ কি ছিল? আমার কিছুই মনে নেই, কিন্তু তুমি বললে হয়তো আমি সব জানতে পারবো এবং আমরা সবাই আবার নতুন জীবন শুরু করতে পারবো। মা, বলো না। আমি বাবাকে এই অবস্থায় দেখতে পারছি না। আমি একজন আইপিএস অফিসার, আর আমার বাবা আজ মুচির কাজ করছেন, এটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। যদি তুমি বাবাকে বাড়িতে না আনো এবং তোমাদের দুজনের সম্পর্ক থেকে দূরত্ব শেষ না করো, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এখন সিদ্ধান্ত তোমার হাতে, তুমি যা চাও করো, কিন্তু আমাকে বাবাকে বাড়িতে আনতেই হবে। তারপর সরিতা দেবী বললেন, তুই যা চাস তাই কর, কিন্তু আমি তাকে বাড়িতে আনবো না। তুই এই বাড়িতে থাকবি কি থাকবি না সেটা তোর সিদ্ধান্ত, কিন্তু আমি ওই লোকটাকে এই বাড়িতে কিছুতেই ঢুকতে দেব না। আমি নিভে যাওয়া আগুন আবার জ্বালাতে চাই না। যদি তুই আমার সাথে না থাকতে চাস সেটা অন্য ব্যাপার। যাই হোক, তোর বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছিল, এখন যদি তুইও আমাকে ছেড়ে চলে যেতে চাস তাহলে চলে যা, কিন্তু আমার মন চায় না সে আমার বাড়িতে আসুক। মেয়ে, তুই বুঝতে পারছিস না, এই ব্যাপারটা অনেক গভীর, যেটা আমি তোকে ব্যাখ্যাও করতে পারবো না। এই কথা বলার পর সরিতা চুপ করে গেলেন। অংশিকা মনে মনে ভাবতে শুরু করলেন, সর্বোপরি এত বড় ব্যাপারটা কি ছিল যে মা এখনো রাজি হচ্ছেন না? আমার বাবা কি এতই খারাপ মানুষ ছিলেন যার কারণে মায়ের হৃদয় এত রাগ? কিন্তু কেন? এমন কি হতে পারে যে মা চান না আমি বাবাকে বাড়িতে নিয়ে আসি? তিনি কি চান আমি ওই বাড়ি ছেড়ে চলে যাই? কিন্তু কেন? মা আমাকে উপেক্ষা করছেন, আমি চলে যাবার হুমকি দিচ্ছি, কিন্তু তিনি বাবাকে বাড়িতে আনতে চাইছেন না। কোনটা এত বড় ব্যাপার? আমাকে এটা খুঁজে বের করতেই হবে যে আমার মা এত রেগে আছেন কেন যে আমি চলে গেলেও তিনি বাবাকে আনবেন না। সেই সব ভাবছিলেন। পরের দিন অংশিকা নিজেকে লুকিয়ে অশোকের সাথে দেখা করতে রওনা দিলেন। সরিতা মোটেও জানতেন না তার মেয়ে কোথায় গেছে। তিনি ভেবেছিলেন হয়তো সে ডিউটিতে আছে, কিন্তু আইপিএস অংশিকা তার বাবার সাথে দেখা করতে বাজারে গিয়েছিলেন। সে বাজারে পৌঁছতেই দেখতে পেলেন তার বাবা আবার একই জায়গায় বসে জুতো পালিশ করছেন। অংশিকা তৎক্ষণাৎ তার পাশে দাঁড়িয়ে বললেন, আপনার নাম কি? অশোক উত্তর দিলেন, আমার নাম অশোক।
তারপর অংশিকা জিজ্ঞেস করলেন, আপনি কোথায় থাকেন? অশোক বললেন, আমার কোনো বাড়ি বা ঘর নেই, আমি এখানেই রাস্তার ধারে থাকি, আমার কেউ নেই। এই কথা শুনে অংশিকার চোখে জল এসে গেল। সে বলল, আপনি কি আমাকে চিনতে পারছেন? অশোক লজ্জায় মাথা নিচু করে বললেন, না, আমি আপনাকে চিনি না। আপনি কে? আমার কি হবে ঠিকানা? অংশিকা মনে মনে ভাবতে লাগলেন, বাবা মিথ্যে বলছেন কেন? তুমি আমাকে চিনতে পারবে, কারণ সেদিন তো সে আর মা দেখেছিল। সে আবার কথা বলল, আপনি আমাকে জানেন না, আমার নাম অংশিকা। মনে রাখুন, হয়তো আপনি জানেন, কোথাও না কোথাও আপনি নিশ্চয়ই আমাকে দেখেছেন, তাই না? অশোক বললেন, না বেটা, আমি আপনাকে কোথাও দেখিনি, আমার সবকিছু মনে আছে, আর কেন তাও জানি না অংশিকা কে। হ্যাঁ, আপনি হয়তো আমাকে চেনেন, কিন্তু আমি আপনাকে চিনি না বেটা। এই কথা শুনে অংশিকা একটু স্বস্তি পেলেন, কারণ তিনি তার বাবার মুখ থেকে বেটা কথাটি শুনতে চেয়েছিলেন। এই কথা শুনে সে বললেন, আপনি আমার বাবা, আপনি মিথ্যে বলছেন। আমি জানি আপনি আমার মাকে বিয়ে করেছেন, আর আমি আপনার মেয়ে। আমি জানি না তোমাদের দুজনের মধ্যে কি হয়েছিল, কোন কারণে সম্পর্ক ভেঙে গিয়েছিল, কিন্তু এখন আমি তোমাদের দুজনকে একসাথে দেখতে চাই। আমার স্বপ্ন হলো আমার মা আর বাবার আবার একসাথে হওয়া উচিত। এই কথা শুনে অশোক ঘাবড়ে গিয়ে বললেন, আপনি এসব কি বলছেন? আমি তো বিবাহিতও নই। আপনি হয়তো কারো কথা বলছেন, আমি কারোর বাবা নই। এই কথা শুনে অংশিকা মনে মনে ভাবতে লাগলেন, আমার বাবা সব মিথ্যে বলছেন, মা এবং বাবা দুজনেই দেখা করতে চায় না, কিন্তু আমি এগুলো মিশিয়ে রাখব। সে আবার বললেন, দেখুন, আমি জানি আপনি আমার বাবা, আর আমি তোমাদের দুজনকে একসাথে রাখব। যতই দৌড়ান না কেন, আমার সাথে আসুন, একসাথে বাড়ি আসুন। আপনি এসব কি করছেন? এটা আপনার সাথে মানায় না। আমি একজন আইপিএস, আর একজন আইপিএস মেয়ের বাবা এরকম কাজ করেন না। প্লিজ বাবা, চলো বাড়ি যাই। এই কথা শুনে অশোকের চোখে জল এসে গেল। তিনি চোখের জল মুছে বললেন, না বেটা, আমি তোমার বাড়িতে যাব না। ওটা আমার বাড়ি নয়, ওটা তোমার ঘর। তুমি থাকতে পারো, কিন্তু আমি তোমার বাড়িতে যেতে পারবো না। হ্যাঁ, আমি বলেছি সম্পন্ন, আমি এখানেই আছি, আমি এখানেই থাকি বেটা, আর এখানেই থাকবো। আমাকে কিছু বাড়িতে যাওয়ার প্রয়োজন নেই, আমি ঠিক আছি। বেটা, তুমি বাড়ি যাও। এই কথা শুনে অংশিকা বুঝতে পারলেন যে এইভাবে তারা দুজনেই মিশানো সহজ হবে না। তার এখন অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে। সে ভালো করে খোঁজ নিতে চাইলেন, সর্বোপরি তার মা এবং বাবার মধ্যে কি ঘটেছিল, কি কারণে তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল। সেও দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে সেই সম্পর্ককে শক্তিশালী করার জন্য সে যে কোনো কিছু করবেন। সেই কারণেই পরের দিনই অংশিকা তার মাকে জিজ্ঞেস করলেন, মা, তোমার কি কোনো বন্ধু বা বান্ধবী নেই? সরিতা দেবী বললেন, কেন নয় বেটা, আমার বন্ধু থাকবে না কেন? আমার অনেক বন্ধু বান্ধবী ছিল, এবং এখনও আমি আমার 1 বা 2 বন্ধুর সাথে কথা বলতে থাকি। যেন তোমার অনেক বন্ধু আছে, আমারও একই রকম আছে। কিন্তু কেন বেটা, কেন এই প্রশ্ন? অংশিকা বললেন, না মা, আমি ঠিক এমনই জিজ্ঞেস করছিলাম। আমি ভেবেছিলাম তোমার কি বন্ধু নাকি, মাঝে মাঝে বাড়িতেও কেউ আসে না, এজন্য আমি জিজ্ঞেস করেছি। অংশিকার কথা শুনে সরিতা একটু সন্দেহপ্রবণ হয়ে পড়লেন, হঠাৎ এই প্রশ্ন কেন করা হচ্ছে। তারপর সে বললেন, সত্যি বলো বেটা, তুমি কি এটা করেছো? তুমি প্রশ্নটা কেন করলে? অংশিকা বললেন, মা, আমি শুধু জিজ্ঞেস করছিলাম, কারণ তোমরা সবাই আমার বন্ধুদের কখনো আমার বাড়িতে দাওয়াত করোনি। সে আমাকে কোনো উৎসবেও দাওয়াত করে না, তাই আমি ভাবছিলাম তোমার কোনো ভালো বন্ধু আছে কিনা। যদি তাই হয়, তাহলে তুমি তাদের বাড়িতে ডেকে আনতে পারো। অতিথি যদি আসে, আমরা একসাথে তোমার অতিথি হব। করো, কত ভালো লাগবে। অংশিকার কথাগুলো শুনে সরিতা বললেন, হ্যাঁ বেটা, তুমি ঠিক বলেছ। আমার কয়েকজন বন্ধু আছে যারা কাছাকাছি থাকে, তারা একই রকম থাকে, সে বিবাহিত। যদি তোমাকে ডাকি, তুমি অবশ্যই আসবে। পরের দিন সরিতা দেবীর বন্ধু বাড়ি এলো। সবাই একসাথে খেয়েছে, অনেক কথা বলেছে। এরপর যখন সরিতা বন্ধু ললিতা তার বাড়িতে যেতে শুরু করে, তখন অংশিকা বললেন, আরে আন্টি, তুমি বাড়ি যাচ্ছ, তাই তোমার নম্বরটা দাও, মাঝে মাঝে আমরা ফোনে কথা বলি নেব। ললিতা নম্বর দিল, আর অংশিকা সেই নম্বরটি লিখে রাখল। পরের দিন অংশিকা ললিতাকে ডেকে বললেন, মাসি, আমি কি তোমার সাথে দেখা করতে পারি? আমি তোমার সাথে দেখা করতে চাই। আমাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তুমি কোথায় আছো? আমাকে কোথায় আসতে হবে? ললিতা বললেন, কেন বেটা, তুমি কি নিয়ে কথা বলতে চাও? ফোনে আমি বলতে পারছি না। অংশিকা বললেন, না আন্টি, এটা এমন নয়, কিন্তু আমি তোমার সাথে দেখা করব, আমি কথা বলতে চাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কি তোমার বাড়িতে আসতে পারি? ললিতা বললেন, হ্যাঁ বাছা, যদি তুমি বাড়ি আসতে চাও তাহলে এসো, আমাদের যা বলার আছে আমরা তা করব। সে তার বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসা করতে লাগলেন, আন্টি, আমি এটা পছন্দ করি। আমার মা এবং বাবার কেন ডিভোর্স হয়েছে বলো, হয়েছে, তাদের আলাদা হওয়ার কারণ কি ছিল, এবং আমার বাবার অবস্থা এত খারাপ কেন হয়ে গেল, সে রাস্তায় বসে জুতো পালিশ করতে শুরু করলো। এই কথা শুনে ললিতা বলতে শুরু করলেন, যখন তোমার মা এবং বাবার বিয়ে হয়েছিল,
প্রথম বছর সবকিছু ঠিকঠাক ছিল, তারপর তোমার জন্ম হলো। তোমার জন্মের 1 বছর পর তোমার বাবা যে কোম্পানিতে কাজ করতেন সেখানে একটা মেয়ে ছিল। তোমার বাবা ওই মেয়েটার সাথে প্রেম শুরু করে। এই সম্পর্কটি প্রায় 2 বছর স্থায়ী হয়েছিল। সেই মেয়েটি তোমার বাবার অনেক ডাকাতি করেছে। আমি জানি না সে তোমার বাবাকে কোন কোন উপায়ে সাহায্য করেছে, সব টাকা নিয়ে নিয়েছে। এমনকি তোমার বাবা মেয়েটির উপর খুব রেগেছিল। রাগের বশে সে কিছু সম্পত্তি ছেড়ে দিয়েছিল। আমি এটা বিক্রি করে তাকে দিয়েছি, কিন্তু তোমার মা সেই সব কিছু জানতো না। যখন যখন তোমার বয়স 4 বছর, তুমি মা মেয়েটির সম্পর্কে সত্যি জানতে পারেন। এটা চলে গেল। এরপরে তোমার মা এবং বাবার মধ্যে ঘৃণা জন্ম নিতে শুরু করে। ধীরে ধীরে ঘৃণা এটা এতটাই বেড়ে গেল যে দুজনেই একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। এটা দেখতেও ভালো লাগছিল না। এই কারণে তোমার মা তোমার বাবার সাথে বিবাহ বিচ্ছেদ করে। নিলাম, তোমার বাবা আগে খুব অসুস্থ ছিল, এটা ভালো ছিল, কিন্তু এখন পরিস্থিতি এমন যেটা তাদের নিজস্ব কর্মের কারণে। এইটা শুনে অংশিকার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সে কেঁদে বললেন, মাসি, আমার বাবার সাথে দেখা করা দরকার, বাড়িতে আনতে হবে। আমি আমার মা এবং বাবাকে ভালোবাসি, একসাথে মিশিয়ে নিতে হবে। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, তোমাকে দুঃখী অবস্থায় দেখতে পাচ্ছি না। তুমি কি আমাকে সাহায্য করো যাতে আমি আমার বাবা মায়েরকে এক হওয়া উচিত? ললিতা বললেন, হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু কিভাবে? তোমার মা অশোককে খুব ঘৃণা করে, সে তাকে নিজের মতো মেনে নেবে না। যদি কখনো তোমার মায়ের সাথে এইভাবে দেখা হয়, আমি যদি কিছু বলি তাহলে আমার খুব কষ্ট হয়, ধমক দেয় এবং স্পষ্টভাবে বলে যে আমি তার সামনে তার নামও নিই না। এখন আমি কি করতে পারি? অংশিকা বললেন, তুমি এটা করতে পারো। চলো, আজ তোমরা দুজন একসাথে আসি। বাবা, চলো ওদের বাড়ি নিয়ে আসি। তারা সহজ বিশ্বাসী নয়, কিন্তু তাদের রাজি করাতে হবে। তাদের রাজি করান আমাকে বাড়ি যেতে হবে, হয়তো সে বাড়ি ফিরে আসবে। যাও। ললিতা বললেন, ঠিক আছে, যদি তুমি চাও তাহলে চলো, চেষ্টা করে দেখি কি হয়। তারপর দুজনে একসাথে অশোকের কাছে পৌঁছায়। ললিতা বললেন, দেখো, আমি বুঝতে পারছি তুমি কোন অবস্থায় আছো। আমি জানি যে তোমার ভালো লাগছে না, কিন্তু তোমার মেয়ের জন্য। তারপর তুমি বাড়ি যেতে পারো। তুমি কি দেখতে পাচ্ছ না তোমার মেয়ে কত দিন ধরে তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে? তুমি কি ব্যথা পাচ্ছ? তুমি কি তার কথা বলো না? তুমি কি একমত হবে? অংশিকা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তোমাকে বাড়ি যেতে হবে, আমার ভালো লাগছে না। তুমি এখানে এইরকম ছোট ছোট কাজ করো। আমি একজন আইপিএস অফিসার এবং এটা তোমার পছন্দ হয় না। আমি বিশ্বাস করি যে তোমার আর তোমার মায়ের সম্পর্ক আর না, কিন্তু আমার একটা সম্পর্ক আছে। আমি তোমার মেয়ে। বাবা, দয়া করে বাড়ি যাও, তোমাকে বাড়ি যেতে হবে। অশোক বললেন, না ছেলে, আমি তোমার বাড়ি কিভাবে যাব? হ্যাঁ, আমি মেনে নিচ্ছি যে তুমি আমার মেয়ে, কিন্তু তুমি আমার সাথে নেই। আইনের মতে তুমি এখন কেবল সরিতার মেয়ে, আর তুমি সেখানে খুশি। আমি তোমাকে খুশি করি না। এটা রাখতে পারবো বাবা, আমার তো এত স্ট্যাটাসও নেই। আবার তোমার মায়ের সাথে সেই জীবন, আমি তোমার সাথে সময় কাটাতে যেতে চাই। তুমি এটা সবকিছু ভুলে যাও এবং তোমার কাজ করো। অংশিকার মন ভাবতে শুরু করলো, বাবাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমাকে কিছু না কিছু মিথ্যা বলতেই হবে, শুধুমাত্র তখনই সে রাজি হবে। সে বললেন, না বাবা, তুমি ভুল হয়েছে, তুমি আমার বাবা এবং আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। যাই হোক, তোমার মা তোমাকে দিয়েছে, আমি ফোন করেছি। তারপর সে বললেন, দেখো, এখন সবাই প্রস্তুত, প্লিজ বাবা, চলো বাড়ি যাই। আমরা এখন খুশি থাকবে, কোনো ভুল হবে না। আমরা আবার থেকে নতুন জীবন শুরু করব। তুমি আমার দয়া করো, একসাথে বাড়ি এসো। অংশিকা তাকে মিথ্যা বলে সে তার বাবাকে বোঝায় যে তার মা তাকে বাড়িতে নিয়ে এসেছে। এই কথা শুনে অশোক রাজি হন এবং তিনজনে একসাথে বাড়ি যায়। বাড়িতে পৌঁছে যখনই সরিতা অশোকের উপর চোখ পড়ে, সে রেগে অংশিকাকে বকাঝাকা করতে থাকেন। এই ছেলে কে? তুমি তাকে কোন ঘরে রাখছো? তুমি কি এনেছো? তুমি কি ঠিক আছো? তুমি এইসব কি করছো? আমি তোমাকে দিয়েছি, আমি তোমাকে বলেছিলাম না? তবুও তুমি এইসব করছো? আমি জানতাম না তুমি এইসব করবে। হ্যাঁ, না হলে আমি তোমাকে ঘর থেকে বের হতে দেব না। যেতে দাও। সরিতার রাগ দেখে অশোক ফিরে যেতে শুরু করলো। তখন অংশিকা তাদের থামালো। এটা নিয়ে বললেন, বাবা, এই বাড়িটা আমার, তুমি কোথাও যাবে না, তোমাকে কোথাও যেতে কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে এই বাড়িতে রাখবো। আর যাই হোক, আমি তোমার মেয়ে, কোনো মানুষ নয়। প্লিজ বাবা, আমার কথা শোনো, যাও, মন থেকে ক্ষমা প্রার্থনা করো। কিন্তু অশোক ক্ষমা চাইতে রাজি ছিল না, আর সরিতাও রাজি। তখন ললিতা বললেন, সরিতা, দেখো, আমি জানি তোমাদের দুজনের মধ্যে কি ঘটেছে এবং তুমি কিসের মধ্যে দিয়ে গেছো। হ্যাঁ, কিন্তু এখন তোমার মেয়ের জন্য তুমি তো মানুষের সাথে দেখা করতে পারো না। তোমার মেয়ে এখন সে বড় হয়েছে এবং তার বাবা ছাড়া আছে, জীবনটা অসম্পূর্ণ মনে হচ্ছে। এই কারণেই সেই সৎ করেছে। তাই দয়া করে রাজি হন, তোমরা দুজনে পাবে যাও, এটা সবার জন্য ভালো হবে। তারপর অংশিকা কাঁদতে কাঁদতে বললেন, মা, তোমার সামনে আমি আমার হাত তুলে ধরছি, আমি যোগ করেই দয়া করে দুজনের সাথে দেখা করো। আমি কিছু চাই না, শুধু তোমাদের দুজনের সুখ প্রয়োজন। যদি তোমরা দুজনে মিলিত হও তাহলে সেটাই হবে আমার সবচেয়ে বড় সুখ। অংশিকা
অশোকের চোখে জল দেখে আর্দ্রতা হিল এবং সরিতাও কাঁদতে শুরু করলো। তারপর চোখের জল মুছে সরিতা আস্তে আস্তে অশোকের হাত ধরেছিল। দুজনেই একে অপরকে জড়িয়ে ধরেছিল। এই অংশিকার মতো তার সাহস এবং বুদ্ধিমত্তা দিয়ে তার বাবা মাকে আবার একত্রিত করে, আর সে তার বাবাকে ফিরে পায়।